তারেক রহমানের সফরে চীনের সঙ্গে সই হবে 2 চুক্তি এবং 13 সমঝোতা। মালয়েশিয়ায় গুরুত্ব পাবে শ্রমবাজার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফ। বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে আমিরাতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরে সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা। কখনোই একদলীয় শাসন চায় না বিএনপি, গণতন্ত্রে বিশ্বাস করে না জামায়াত, ডাক্তার শফিকের মন্তব্যের জবাবে মির্জা ফখরুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার 4 মাস পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। গন্তব্য বাংলাদেশের কৌশলগত মিত্র এবং দীর্ঘদিনের বন্ধু চীন এবং মালয়েশিয়া। প্রধানমন্ত্রী বিদেশ সফর বিষয়ে শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। জানান, রবিবার মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। 22 জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে দুদেশ। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশে অগ্রাধিকার সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হবে। 22 জুন সন্ধ্যায় মালয়েশিয়া থেকে চীনে পৌঁছবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 23 জুন ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি। 25 তারিখ বিকেলে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। পরদিন চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। চীন সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশে চীনা বিনিয়োগ, সামরিক সহযোগিতা সহ কৌশলগত নানা বিষয়। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তিস্তা তো আলোচনা হবেই বলে আমি ধারণা করি, আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত আনতে নথিপত্র সংযোগ আরব আমিরাতে পাঠানো হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার আশা, সহসায় বেনজিরকে দেশে ফেরত পাঠাবে আরব আমিরাত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজে ভূমিকা রাখায় বেশ কয়েকজন পুলিশ সদস্যকে শনিবার পুরস্কৃত করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, বেনজিরের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র 30 দিনের মধ্যে পাঠানোর অনুরোধ জানায় আরব আমিরাত। সেটি তারা 3 দিনের মধ্যেই পাঠিয়েছেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোহাম্মদপুরের অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। সহসাই আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসবে বলে প্রত্যাশা করছেন তিনি। আরেক প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতে 9টা পর্যন্ত কাজ করেছে, সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পরের দিন সকালবেলা আমাদের সিনিয়র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবাসি আছে, ইউএই এমবাসি, তাদেরকে জানিয়েছে। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পারসুয়েশনে থাকব। বিএনপি কখনোই একদলীয় শাসনে বিশ্বাসী নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন। বিএনপিকে নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের মন্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত ছিলেন। তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই।
বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই সময় আধুনিক গ্রামীণ মার্কেট উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাসই করি না। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এছাড়া বর্তমান সরকার বিচার ব্যবস্থার উপর কোনো হস্তক্ষেপ করতে চায় না বলেও তিনি মন্তব্য করেন। শনিবার দুপুরে ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম SRF এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। প্রতিদিনই কোনো না কোনোভাবেই কোনো না কোনো মিডিয়াতে সুপ্রিম কোর্ট আদালত কেন্দ্রিক সংবাদ থাকে। আপনার যদি খেয়াল থেকে থাকে যে তৎকালীন সময় প্রিন্ট মিডিয়ার জন্য ছোট করে থাকলেও কিন্তু আইন আদালত সম্পর্কিত একটা নিউজ কিন্তু থাকতো, কিন্তু সেটা এত প্রমিনেন্স কখনো পায়নি। মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আয়োজিত ঢাকায় বসবাসরত যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বার্ষিক পুনর্মিলনী এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন এ আহ্বান জানান। তিনি বলেন, 1971-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর ছাত্র জনতার আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা, একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়ে তোলা। সে লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার বিদায় নিলেও তাদের রেখে যাওয়া অপকর্ম, দুর্নীতি এবং বৈষম্যের সংস্কৃতি পুরোপুরি নির্মূল করতে হবে। কোনোভাবেই যেন অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন ইশরাক হোসেন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও নারী, শিশু সহ 20 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি এবং স্থানীয়রা জানান, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্তে 11 জন নারী, 4 জন শিশু এবং 5 জন পুরুষকে পুষিনের চেষ্টা করে BSF। বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি টহল দলের তৎপরতায় 20 জনকে পুষিনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। পরে পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। এদিকে মেহেরপুর, পঞ্চগড়, শেরপুর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বিশ্ব শরণার্থী দিবস আজ। জাতিসংঘ ঘোষিত এই দিনটি প্রতি বছরের মতো এবারও পালন করছে কক্সবাজারে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গা। দিনের পর দিন যাচ্ছে, কিন্তু মিয়ানমার থেকে নির্যাতনের মুখে দেশ ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও তাদের স্বপ্ন একটাই, নিজ জন্মভূমি রাখাইনে সম্মান এবং নিরাপত্তার সঙ্গে ফিরে যাওয়া। নতুন সরকারের দায়িত্ব গ্রহণে প্রত্যাবাসন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন তারা। রিপোর্ট করছেন মোর্শেদুর রহমান খোকন, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমারে সামরিক অভিযানের মুখে সীমান্ত পেরিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয় 12 লাখেরও বেশি রোহিঙ্গা। উখিয়া টেকনাফের বিস্তীর্ণ পাহাড় জুড়ে গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির এবং বঙ্গোপসাগরের বুকে ভাসানচরে আশ্রয় দেয়া হয়েছে রোহিঙ্গাদের। বিশ্ব শরণার্থী দিবস যেন আরেকটি দীর্ঘশ্বাসের নাম। তাদের একটাই দাবি, শরণার্থী পরিচয় নয়, ফিরে পেতে চায় নিজেদের দেশ, নিজেদের ঘর এবং নাগরিক পরিচয়। মিয়ানমারের সেই ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে রোহিঙ্গাদের। আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর, হারিয়ে যাওয়া স্বজন এবং প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে আসার বিভীষিকাময় সেই যাত্রা আজও তাদের কাঁদায়। আর কান্দের সম্বাদে আরা জাগা দেবেন, আরা সসম্পত্তি লই, গরু চোর লই রে, গুদা হাড়ি লই রে, আরা বেশি সুন্দর করে আসছিলাম। আরারে জাতিসংঘ হইতে, বাংলাদেশ হইতে যদি আরারে দেশত্ব বানাই, যদি কে আরা বলমা মাঝে যদি আরারে পৌঁছাইতে বলে কইলে আরা বেশি বেশি খুশি। দীর্ঘ 9 বছরেও প্রত্যাবাসন শুরু না হওয়ায় অনেক রোহিঙ্গা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
আন্তর্জাতিক শরণার্থী দিবসে আমাদের প্রত্যাশা হচ্ছে যাতে রোহিঙ্গারা তাদের নিজ দেশ অর্থাৎ মিয়ানমার দ্রুত প্রত্যাবাসিত হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি দেশের নির্বাচিত সরকারের অগ্রাধিকার কর্মসূচির মধ্যেও রয়েছে। এ লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা যেতে পারে বলে মনে করছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আমাদেরকেও প্রত্যাবাসন বিষয় এবং রোহিঙ্গা ক্রাইসিস বিষয়ে নির্বাচন ইশতেহারে বর্ণিত বিষয়ে আমরা কি কার্যক্রম গ্রহণ করছি সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমরা আমাদের শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম বিভিন্ন কর্মসূচির কথা জানিয়েছি। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গা ক্যাম্পে নেই কোনো উৎসবের আমেজ। আছে শুধু হারিয়ে যাওয়া জন্মভূমির স্মৃতি, স্বজন হারানোর বেদনা এবং একদিন সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজের দেশের মাটিতে ফিরে যাওয়ার অদম্য প্রত্যাশা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিতর্ক প্রতিযোগিতা সুস্থ বিনোদন এবং শিক্ষার অংশ, তাই এটিকে সরকারি পরিকল্পনা কাঠামোতে আনার চেষ্টা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী আয়োজনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিতর্কের মাধ্যমে সমাজের শুভ সম্ভাবনাগুলোকে বিকশিত করা সম্ভব। এ সময় বিতর্ককে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরে তথ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্টরা চাইলে এটিকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কাঠামোতে অন্তর্ভুক্ত করা সম্ভব। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জহিরুদ্দিন স্বপন। টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা ছেলে সহ নিহত হয়েছে 4 জন। পুলিশ জানিয়েছে, টাঙ্গাইলের মধুপুরে উপজেলার টেলকি জলই এলাকায় পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে নামেন একে একে 4 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। প্রথমে গাব্রিয়েল নকরেক ছাগল উদ্ধারে কূপে নামেন, পরে বাহির থেকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে একে একে আরও 3 জন নামেন। তাদেরও কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। দেশের আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, শেখ হাসিনা সরকার এই দেশের অর্থনীতিকে লুট করে নিয়ে গেছে। ব্যাংক বিমা থেকে শুরু করে সব তলানিতে রেখে গেছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এবারে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেটকে ঘিরে বিরোধী দলের সমালোচনার অভিযোগ তুলে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই কল্পনা না থাকলে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। উন্নয়নের জন্য বড় পরিকল্পনা ও লক্ষ্য থাকা জরুরি। পঞ্চগড়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও ছাগল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ের মানুষের জন্য যে বাজেট দরকার, কৃষক বান্ধব ও জনবান্ধব বাজেট পেশ করেছে সরকার। দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ হলে কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদের 3য় নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। আজ বাদ জোহর মরহুমের নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা হয়। জানাজায় ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য এম এ মান্নান সহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। পরে শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এদিকে ঠাকুরগাঁয়ে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মরহুমকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে শহরের পাবলিক ক্লাব মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ হয়। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে জামায়াত। শনিবার দুপুরে নগরীর কাচারীবাজার, পায়রা চত্বর, বাংলাদেশ ব্যাংক, শাপলা চত্বর, লালবাগ সহ বিভিন্ন পয়েন্টে একযোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাভেদ আলম কিরণকে অপহরণ করে হত্যার চেষ্টা অব্যাহত প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উৎসব মুখর পরিবেশে পাবনার ঐতিহ্যবাহী শহীদ বুলবুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান 2026 হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা সহ অন্যরা। রামচন্দ্রের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে গাইবান্ধা সহ সারা দেশে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সনাতনীরা। নড়াইলেও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে। ঝিনাইদহে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মৌলভীবাজারে নানা আয়োজনে ৬ষ্ঠ জাতীয় চা দিবস পালিত হয়েছে। শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা পরিষদের অডিটোরিয়ামে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে চা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। উৎসব মুখর পরিবেশে নরসিংদীর গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের 81তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসানা খন্দকার। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পলাশ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ খান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। তারেক রহমানের সফরে চীনের সঙ্গে সই হবে 2 চুক্তি এবং 13 সমঝোতা। মালয়েশিয়ায় গুরুত্ব পাবে শ্রম বাজার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফ। বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে আমিরাতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা। কখনোই একদলীয় শাসন চায় না বিএনপি, গণতন্ত্রে বিশ্বাস করে না জামায়াত, ডক্টর শফিকের মন্তব্যের জবাবে মির্জা ফখরুল। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যে 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।